আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে মুদ্রা বাজারের আপডেট। আজ পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। পরিসংখ্যানের খাতায় কমেছে মূল্যস্ফীতি, কিন্তু বাজারে তার প্রভাব নেই খুব একটা। চালের দামে নেই স্বস্তি, সবজি এবং আমিষের বাজারও চড়া। আয় ব্যয়ের হিসেব মেলাতে তাই হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। অর্থনীতিবিদরা বলছেন, সাধারণ মানুষকে স্বস্তি দিতে বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি মাথাপিছু আয় বাড়ানোর দিকে নজর দিতে হবে সরকারকে। বিস্তারিত জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। দেশের বাজারে লাগামহীন অস্থিরতা চলছে অন্তত ৩ বছর ধরে। নিত্যপণ্যের দাম কমিয়ে জনগণকে স্বস্তি দেওয়া ছিল এই সরকারের বড় চ্যালেঞ্জ। 1 বছর আগে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় মূল্যস্ফীতির হার ছিল 11% উপরে। কয়েক দফায় সুদের হার বৃদ্ধি সহ নানা পদক্ষেপে মূল্যস্ফীতির গতি আটকে দিতে পেরেছে সরকার। মার্চের পর থেকে টানা কমছে মূল্যস্ফীতি। জুন মাসে যা নেমে এসেছে 8.5%-এর নিচে। কিন্তু বাজারে এর প্রভাব কতটা পড়েছে? সংখ্যায় কমলেও আমাদের জনজীবনে সেটা প্রভাব পড়তেছে না, কারণ আমাদের বেকারত্বের হার কিন্তু ঠিকই বেড়ে চলেছে, আমাদের জিনিসপত্রের দামই ঠিকই বেড়ে চলেছে। আয় যখন বাড়বে হয়তোবা সেটার সাথে অ্যাডজাস্ট করে দেন গিয়ে ফিউচারে এটার একটা প্রভাব আমরা দেখতে পারবো। গত কয়েক মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমেছে সবচেয়ে বেশি। জুন মাসে যা নেমে এসেছে 7.39%। কিন্তু বাজার ঘুরে দেখা গেল চাল, তেল, সবজি সহ বেশিরভাগ পণ্যের দাম বেশ চড়া। সরকারি সংস্থা জিসিবির হিসেবে গত বছরের তুলনায় সব ধরনের চালের দাম এখন 15 থেকে 18% পর্যন্ত বেড়েছে। বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে 10 থেকে 21%-এর বেশি। ডাল ও ছোলার দাম কমলেও স্বস্তি নেই মাছ মাংসের দামে। অনেক আশা করেছিলাম যে একটা পরিবর্তনের মাধ্যমে আমাদের সবারই একটা জীবনযাত্রার মান একটা সহনীয় পর্যায়ে থাকবে, কিন্তু সেটা আর আমরা পাচ্ছি না। আমাদের আলু, পেঁয়াজ, চাউল, ডাল এগুলোর মধ্যে বলতেছি আমি, যেমন চাউল প্রতি কেজিতে গত সপ্তাহ থেকে এই সপ্তাহের মধ্যে প্রতি কেজিতে 3 থেকে 4 টাকা করে বাড়ছে। সাধারণ মানুষ কষ্টে থাকলেও মূল্যস্ফীতি নিম্নমুখী পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে সরকারকে। তবে বিশ্লেষকরা বলছেন, মানুষের জীবনযাত্রা সহনীয় করতে না পারলে এই সংখ্যা কোনো কাজে আসবে না। সংখ্যার সঠিকতা নিয়েও প্রশ্ন তাদের। চালের দাম যেভাবে বেড়ে গেছে, মানুষ কিন্তু অনেকটাই হতাশ হয়েছেন যে আসলে এখানে প্রশাসনের কোনো রকমের কোনো নিয়ন্ত্রণ নেই এবং বাজার কিন্তু কতিপয়ের হাতে চলে গেছে। সুতরাং এই বিষয়টা কিন্তু খারাপ। মন্দা এবং মূল্যস্ফীতি থাকে, তাহলে খালি মূল্যস্ফীতি কমিয়ে জনজীবনকে সুখকর করা যায় না। সাধারণ মানুষের যে 240 টাকা $2 মতো আয়, সেই আয় একটুও বাড়লো না, বরঞ্চ আরো 30 লক্ষ লোক বেকার হয়ে সেখানে যোগ দিল। তার ফলে জনজীবনে আমি ইনইকুয়ালিটি, বৈষম্য, বেকারত্ব, দারিদ্র এগুলো থাকবে। সংখ্যায় মূল্যস্ফীতি কমলেও বাজারে এসে এখনো মানুষ তেমন একটা স্বস্তি পাচ্ছে না। স্বস্তি ফিরবে তখনই যখন কমবে নিত্যপণ্যের দাম এবং বাড়বে মাথাপিছু আয়। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। দর্শক, বাজারে আবারও কাঁচামরিচের দামে ট্রিপল সেঞ্চুরি। দাম বেড়ে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 250 থেকে 320 টাকায়। চাল এবং সবজির দাম বাড়তি। বিক্রেতারা বলছেন, টানা 3 দিন বৃষ্টি হওয়ায় দাম ঊর্ধ্বমুখী। এছাড়া বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারকে বাজার তদারকি বাড়ানোর তাগিদ কৃষি বিশেষজ্ঞদের। খুচরা বাজারে চাল থেকে শুরু করে ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্যের দাম বেড়েই চলছে। প্রয়োজনীয় এসব পণ্য কেনাকাটায় নাভিশ্বাস মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের। বৃষ্টির অজুহাতে 1 সপ্তাহের ব্যবধানে সবজির দাম হয়েছে আকাশছোঁয়া। বাজার ভেদে কাঁচামরিচের বিক্রি 250 থেকে 320 টাকা কেজি। মানভেদে বেগুন 100 থেকে 130 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ঢেঁড়স, চিচিঙ্গা, করলা বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজিতে। বন্যার জন্য 3-4 দিন বৃষ্টি হয়েছে, সেই জন্য আর কি বেগুনের দাম, কাঁচামরিচের দাম, সবজির দাম কিছুটা বাড়ছে। বাজারে মাল কম, এই জন্যই দামটা বাড়ছে। এখন যদি আবার সরবরাহ বাড়ে তাহলে আবার কমবে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে এসে অস্বস্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ক্রেতারা বলছেন, বাজার সিন্ডিকেট না ভাঙলে সাধারণ মানুষ খুচরা বাজারে এভাবেই ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে থাকবে। এইটা হচ্ছে সম্পূর্ণ সিন্ডিকেটের উপরে
যদি সরকার বা হচ্ছে যারা এর দায়িত্বে আছে তারা যদি চিন্তা ভাবনা করে, তারা যদি পদক্ষেপ নেয়, তাহলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। রাতারাতের ভেতরে 100 টাকা 150 টাকা করে বেশি হচ্ছে সব জিনিসের দাম। মাছ মাংসের বাজারে কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। ব্রয়লার মুরগি 160 টাকা কেজিতে এবং সোনালী বিক্রি হচ্ছে 290 টাকা দরে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কি 10 টাকা বাড়ছে। বাড়ার কারণে হলো টানা বৃষ্টির কারণে গাড়িগুড়ি কম ঢুকে ভালো মতো মাল বেচতে পারতেছে না। এদিকে কৃষি বিশেষজ্ঞরা বলছেন চালের দাম বাড়াটা এই মুহূর্তে অস্বাভাবিক। চালের বাজার নিয়ন্ত্রণ করছেন ব্যবসায়ীরা। এছাড়া সবজির দাম বাড়ানোতে মধ্যস্বত্বভোগীদের হাত রয়েছে বলেও অভিযোগ তাদের। মধ্যস্বত্বভোগী যারা আছে তারা বেশ কাজ করছে এবং আমাদের ভোক্তা পর্যায়ে নিয়ে আসতে একটা বড় অঙ্ক তারা বাড়িয়ে দিচ্ছে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারকে বাজার তদারকি বাড়ানোর তাগিদ দেন তারা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। দর্শক, আপনারা দেখছিলেন যে নিত্যপণ্যের বাজারে আসলে বেশ অস্বস্তি রয়েছে এবং সেই অস্বস্তির যে প্রভাব কিন্তু সাধারণ মানুষের উপর পড়ছে। যদিও সরকার বলছে মূল্যস্ফীতি কমছে, আমরা সেই পরিসংখ্যানও সেই ডেটা দেখছি, কিন্তু তার সুফল কেন আমরা বাজারে দেখতে পাচ্ছি না, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর জাহাঙ্গীর আলম, কৃষি অর্থনীতিবিদ। আমরা ডক্টর জাহাঙ্গীর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনি প্রতিবেদনে আপনার বক্তব্য আমরা দেখেছি যে আপনি মধ্যস্বত্বভোগীদের কথা বলছেন। আমি সেই আলোচনায় যাওয়ার আগে আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো যে একটা সময়ে গত সরকারের আমলে যেটি বলা হতো যে মূল্যস্ফীতির যে তথ্য আমরা পেতাম সেটি নিয়ে নানান ধরনের প্রশ্ন ছিল এবং অভিযোগ ছিল যে সেই সংখ্যাটি সরকার আসলে কমিয়ে দেখাতো। আমরা এই সরকারের কাছে আমরা আসার পরে আসলে সাধারণ মানুষ বা অর্থনীতিবিদরাও আসলে বলছিলেন যে এখন হয়তো ভালো সঠিক তথ্য পাওয়া যাবে। এই তথ্য যদি ঠিক থাকে সেটির প্রভাব আসলে বাজারে কেন দেখা যাচ্ছে না? দেখুন, সরকার বলছেন যে যেই মূল্যস্ফীতি স্বাভাবিকভাবে আছে, সরকার যেই পরিসংখ্যান দিচ্ছে তাতে তার সত্যিকার প্রতিফলন আছে, কিন্তু যারা বাজারে নিয়মিত যায় তারা হতাশ হচ্ছেন এবং তারা প্রায় অভিযোগ করছেন যে জিনিসপত্রের দাম বাড়ছে। সম্প্রতিকালে যে চালের দাম বৃদ্ধি, এটা তো খুবই অস্বাভাবিক, কারণ এখন তো আমরা কেবলই বোরো মৌসুম পেরিয়ে এসছি। বোরো এটা হলো সবচেয়ে বড় চালের মৌসুম। দেশে শতকরা 94% চাল বোরো ধান থেকে আসে এবং এবছর বোরো ধানের উৎপাদন খুবই ভালো হচ্ছে এবং যেটা সরকারি স্ট্যাটিস্টিক যেটা হলো যে 2,26,00,000 টনের মতো বোরো চাল উৎপাদন হয়েছে এবার। এটা হলো কৃষি বিভাগের স্ট্যাটিস্টিক্স, যদিও আমরা এখনো পরিসংখ্যান বিভাগের স্ট্যাটিস্টিক্স যেটা সেটা আমরা এখনো পাইনি। তবে যদিও ততটা না হয়, অন্তত 2,10-15,00,000 টন চালের উৎপাদন হয়েছে এবং এটা কিন্তু আমাদের 6 মাসের খোরাকি, তার চেয়েও বেশি। কাজে এই ক্ষেত্রে এখন চালের কিন্তু স্বাভাবিকভাবে কোনো সংকট নাই এবং চালটা এখন কোথায় আছে চিন্তা করতে হবে যে এখন ধান এবং চাল এটা কৃষকের কাছে শুধু তার খোরাক এটা আছে এবং উদ্বৃত্ত যেটা বাজারজাত উদ্বৃত্ত সেটা এখন চাতালের মালিক, কর্পোরেট হাউস এবং অন্যান্য ব্যবসায়ী, চালের ব্যবসায়ী যারা আছে তাদের কাছে চলে গেছে। কাজে এখন যে দামটা বৃদ্ধি পাচ্ছে তাতে করে কৃষক আর লাভবান হচ্ছে না, এখন লাভবান হচ্ছে ব্যবসায়ীরা এবং তারা তাদের নিজেদের স্বার্থে কারসাজির মাধ্যমে চালের দাম বাড়াচ্ছে। এটাই আমরা সাধারণভাবে ধরে নিচ্ছি। এক্ষেত্রে সরকারের খুব বড় হস্তক্ষেপ যে নাই সেটা বোঝা যায়। সরকারের হাতে চালের মজুদ ভালোই আছে। গত বছর চাল আমদানিও হয়েছে অনেক, প্রায় 13-13.5 লাখ টন, এখন 14 লাখ টনের উপরে মজুদ আছে সরকারের কাছে। এটা একটা ভালো মজুদ, কিন্তু সরকার যে হস্তক্ষেপ করবে বাজারে সেই হস্তক্ষেপটা স্বাভাবিক এবং এইটি কেন সরকার
সরকার এই হস্তক্ষেপটা কেন করতে পারছে না? আমরা জানি যে সরকার এই চালটা মজুত করেই যাতে ব্যবসায়ী বা অসাধু ব্যবসায়ীরা বা সিন্ডিকেট যাতে এই অস্থির পরিস্থিতি তৈরি করলে সেখানে সরকার হস্তক্ষেপ করতে পারে। সরকারের হাতে যদি পর্যাপ্ত মজুত থাকে, সরকার এই সময় আসলে আমরা চালের দামটা দেখতে পাচ্ছি গত অন্তত 1-1.5 মাস ধরেই বেশ অস্থির, আরও বেশি সময় ধরে অস্থির এবং বেড়েই চলেছে। এখানে সরকার কেন আসলে হস্তক্ষেপ করতে পারছে না বা করছে না? আমরা এক্সপেক্ট করি যে সরকার হস্তক্ষেপ করবে। এখানে দুই ধরনের হস্তক্ষেপ, একটা হলো যে মনিটরিং ব্যবস্থা জোরদার করা এবং যারা স্টোর করে রাখছে ব্যবসায়ীরা, স্টোর যাতে দীর্ঘ সময় ধরে করে না রাখতে পারে সেটার জন্য পদক্ষেপ। এখন আরেকটি জিনিস হলো যে সরকারের কাছে যে মজুদ আছে, শুধু মনিটরিং দিয়ে যে চালের বাজার স্বাভাবিক করা যাবে তা না, এখন ওপেন মার্কেট সেল দিতে হবে, বেশি করে চাল বাজারে সরবরাহ বাড়াতে হবে। যেখানে ব্যবসায়ীরা বাজার সরবরাহ বাড়াচ্ছে না বা বাড়াতে পারছে না বা কোনো সমস্যা তারা দেখাচ্ছে, তো সেই ক্ষেত্রে তো সরকারের উচিত সরবরাহ বাড়ানো। তো এইটা সরকার খুব ইফেক্টিভলি করতে পারছে বলে মনে হয়। এখন সব আমাদের ব্যবসায়ীরা যেটা বলছে যে তারা ধান বেশি দামে কিনছে, সুতরাং বাজারে সরবরাহ করছে বেশি দামে চাল। এখন এই কথাটা খুব একটা ধোপে টেকা, কারণ 1 মাস আগেই তারা চাল ধান যা আছে সব কৃষকের উদ্যোগ সেটা কিনে নিয়েছে। এখন এটা তো তাদের হাতে, কাজে এখন যদি আমার দামটা বাড়ে তো তারা লাভবান হবে এবং তারা বেশি লাভবান হওয়ার জন্যই চালের দামটা বাড়াচ্ছে। কাজে এই চালের দাম বৃদ্ধির ক্ষেত্রে এখন যুক্তিযুক্ত কোনো কারণ নেই এবং চালের দাম বৃদ্ধির ক্ষেত্রে এটা স্বাভাবিকভাবেই আমরা ধরে নেব যে এখানে ব্যবসায়ীদের কাছে আছে। আরেকটি বিষয় আপনি বলছেন যে সবজির দাম বেড়েছে। সবজির দাম বাড়ার ক্ষেত্রে দুটো বিষয় এখানে আছে। একটি হলো যে আমরা কিন্তু সবজির যে প্রকৃত মৌসুম, সেই মৌসুমটা আমরা পেরিয়ে চলে এসেছি। এখন গ্রীষ্মকালীন মৌসুম, গ্রীষ্মকালীন মৌসুমে সবজির উৎপাদন স্বাভাবিকভাবে কিছুটা কমে এবং এই সময়ে সরবরাহ কমে। তো সরবরাহ যখন কমে তখন দাম কিছুটা বাড়ে। এরপরে আমাদের কিছুদিন ধরে আমরা নোয়াখালী, ফেনীতে বন্যা হয়েছে, এটার একটা অজুহাত ধরা হচ্ছে এবং বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, এটাকেও একটা অজুহাত হিসেবে দাঁড় করিয়ে যে বাজারে সবজির দামটা বাড়ানো হচ্ছে। এখন এটা কারা বাড়াচ্ছে? বাজারে এই যে ঢাকার বাজার এবং অন্যান্য যে বিভাগীয় শহরের বাজার, এখানে কারা সরবরাহ করে? এটা যারা উৎপাদক কৃষক তারা তো সরবরাহ করে। এখানে সরবরাহ করে মধ্যস্বত্বভোগীরা, ব্যবসায়ীরা মধ্যস্বত্বভোগীরা, এবং এরা এইগুলোকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে জি অবশ্যই এটা আমরা আসলে সবসময় এই বিষয়টি দেখি। স্যার আপনার কাছে আলোচনায় ফিরবো। আমরা এটা কুষ্টিয়াতে যেতে চাই। সেখানে আসলে চালের যেহেতু সবচেয়ে বড় বাজার কুষ্টিয়াতে, আমরা চালের সেখানকার পরিস্থিতি, সরবরাহ পরিস্থিতি কেমন আছে সেটি একটু জেনে আসতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, আপনি আমাদেরকে জানাবেন যে চালের যে এই সময়ের যে অস্থিরতা, এটার কি আসলে কোনো যৌক্তিক কারণ আছে? আমাদের সাথে একজন বিশেষজ্ঞ আছেন, তিনি বলছেন যে এই সময় আসলে চালের দাম এভাবে বাড়ার কথা না, কিন্তু সেটি বাড়ছে কেন? মানে আপনার ওখানে আসলে কি হচ্ছে? সরবরাহ কি ঠিক আছে? যদি সরবরাহ ঠিক থাকে তাহলে আসলে কেন বাড়ছে? আপনি কি কোনো কারণ অনুসন্ধান করে বের করতে পেরেছেন? মাত্র আমরা যে আলোচনাটি শুনলাম, আমাদের বিশেষজ্ঞ যে আলোচনাটি করলেন বা যে দাবিটি করছেন বা যুক্তি দেখাচ্ছেন, সেটির সাথে কিন্তু আমরাও পুরোপুরি একমত বা ভোক্তা বা ক্রেতারাও কিন্তু পুরোপুরি একমত। কারণ এই মুহূর্তে চালের বাজার কিন্তু আসলে বাড়ার কোনোরকম কোনো যৌক্তিকতা নেই। কারণ বড় মৌসুমে কিন্তু এখনও চলমান। এখন যে বাজারে ধানগুলো পাওয়া যাচ্ছে বা যে চালগুলো পাওয়া যাচ্ছে সবই কিন্তু আসলে বড় মৌসুমের উৎপাদিত। ফলে বাজারে কিন্তু চাল বা ধানের কোনো ঘাটতি বা এই ধরনের কোনো সংবাদ বা এই ধরনের কোনো তথ্য বা দাবি কিন্তু আসলে মিলাররা বা ব্যবসায়ীরা করছেন না। তাহলে কি কারণে চালের দাম বাড়ছেন, এই প্রশ্নটি কিন্তু আসলে থেকেই যাচ্ছে। আমি বিষয়টা নিয়ে কথা বলেছিলাম দেশের অন্যতম বৃহৎ সরু চালের যে মোকাম কুষ্টিয়ার খাজানগরের ব্যবসায়ীদের সাথে। তারা যেটি বলছেন যে এই বড় মৌসুমের যে ধান, সেই ধান গত কুরবানির ঈদের আগে যে দামে বিক্রি হয়েছে সেই দামের চেয়ে
কুরবানির ঈদের পরে কিন্তু 80 থেকে 150 টাকা প্রতি মনে ধানের দাম বেড়েছে, ফলে এই চালের দাম বেড়েছে। এটি আসলে মিলার এবং খাজানগরের ব্যবসায়ীদের দাবি। আমি ধানের বাজার ঘুরেছি, ধান কিন্তু এখন কৃষকের কাছে নেই। এই ধানটি আসলে কোথা থেকে আসছে, কারা বিক্রি করছে, সেই বিষয়টি কিন্তু এখন প্রশ্ন তৈরি করছে। আমি যারা কৃষক রয়েছেন, যারা ধানের আবাদ করেন, আমি তাদের সাথেও কথা বলেছি। তারা বলছেন যে অধিকাংশ কৃষকের ধান কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। এই ধানটি চলে গেছে এক শ্রেণীর মধ্যস্বত্বভোগীর হাতে বা ব্যবসায়ীর হাতে, যারা এটি মজুত করে তাদের ইচ্ছে মতো কিন্তু আসলে দাম বাড়াচ্ছে। এখানে মিলার বা বড় বড় যেসব কর্পোরেট প্রতিষ্ঠান যারা চাল উৎপাদনের সাথে জড়িত রয়েছে, তাদের সংশ্লিষ্টতার কথাও কিন্তু আসলে বলছেন খুরসা বা ছোট পর্যায়ের যেসব মিলার রয়েছেন তারা বলছেন যে বড় প্রতিষ্ঠানগুলো প্রচুর পরিমাণে ধান স্টক করেছে, তারা মজুত করেছে, যে কারণে আসলে বাজারে কৃত্রিম ক্রাইসিস তৈরি হচ্ছে এবং এই ক্রাইসিসের কারণেই কিন্তু মূলত আসলে ধানের দাম বাড়ছে, যে কারণে চালের বাজারের উপরে প্রভাব পড়ছে। আমি পুরো বিষয়টা নিয়ে আসলে কথা বলেছিলাম যারা বাজার তদারকি করেন বা বাজার তদারকির সাথে জড়িত রয়েছেন তাদের সাথে। তারা বলছেন যে এই ধান এবং চালের বাজার যারা আসলে সিন্ডিকেট করার চেষ্টা করছেন বা দাম বাড়ানোর সাথে যদি কারোর কোনো সংশ্লিষ্টতা থেকে থাকে বা পেয়ে থাকেন, তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলছেন। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি স্থানীয়, তারা যেটি বলছেন যে আসলে এই বাজারটি তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং এই যদি কোনো সিন্ডিকেটের সংশ্লিষ্টতা থেকে থাকে তাদের বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নেবেন। বাজার কর্মকর্তাও কিন্তু একই দাবি করেছেন। দিন শেষে কিন্তু আসলে ভোক্তারা তাদের ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে অতি দ্রুত সরকারের সকল উইংগুলোকে একযোগে সমন্বয় করে এই সিন্ডিকেটের দৌরাত্ম্যকে ভাঙতে হবে। তো এই ছিল আসলে কুষ্টিয়ার চালের বাজার নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ। লালন, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর জাহাঙ্গীর আলম আছেন আমাদের সাথে। আমরা কুষ্টিয়া থেকে আমাদের সহকর্মীর তিনি আমাদেরকে জানাচ্ছিলেন চালের বাজারের সবশেষ খবরাখবর। জনাব জাহাঙ্গীর আলম, আপনি শুনছিলেন যে উনি আমাদের সহকর্মী বলছেন যে ধানের দাম বেড়েছে, ধানের দাম প্রতি বস্তায় 100 থেকে 150 টাকা বেড়েছে, যে কারণে এটির প্রভাব কিন্তু চালের দামে পড়েছে। এই সময় আসলে ধানের দাম কি বাড়ার কথা, মানে ধানের দাম কেন বাড়ছে তাহলে? দেখুন, ধানের দাম যতই হারভেস্ট পিরিয়ডের পরে যতই সময় গড়িয়ে যায় ধানের দাম বাড়বে। কারণ কি? কারণ হলো যে কৃষকের কাছে তখন আর ধান থাকে, এবং কৃষকের কাছে ধান যখন না থাকে তখন এই ধানটা কোথায়, উদ্বৃত্তটা কোথায়, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে এই উদ্বৃত্তটা ব্যবসায়ীদের কাছে, চাতালের মালিক এবং বড় কর্পোরেট হাউস যারা চাল করে বাজারে সরবরাহ করে তাদের হাতে ধান। কাজে এখন যে ধানের দাম বিক্রি বাড়ছে এবং সেই কারণে দাম বাড়বে, এইটার সঙ্গে কোনো যুক্তি নেই। কারণ ধান যারা চাল সরবরাহ করবে তাদের হাতেই ধান। সুতরাং এখন যদি ধানের দাম ময়ালে বাড়ে তাতে কিন্তু তাদের খুব একটা কিছু আসে যায় না। কারণ এখন ধানের দাম বাড়লে এবং তাতে চালের দাম যদি বাড়ে তাতে করে পুরোপুরি লাভবান হলো ব্যবসায়ী। তো এই ক্ষেত্রে তাদের অনেক ধরনের কারসাজি আছে এবং এখানে আজকে সরবরাহ আমাদের বাজারের রাজধানীর ঢাকা কিংবা বিভাগীয় শহর যেগুলো আছে সেখানে চাল সরবরাহ করে কে? ব্যবসায়ীরা, তাদের কাছেই ধান। সুতরাং তারা যত বেশি দামে সরবরাহ করবে ততই তাদের লাভ। এখন ব্যাপারটা হয়ে গেছে ওই রকম। এই ক্ষেত্রে যদি সরকারের তদারকিটা থাকে তাহলে গোদামজাত করা, যে বেশি বেশি ধান চাল গোদামজাত করে রাখা, এটা হয়তো সম্ভব হবে না, বাজারে চাল আসবে। দ্বিতীয়ত, যখন চালের দাম বেড়ে যায় তখন সরকারের কাছে যে মজুদ থাকে তার কিয়দাংশ বাজারে, খোলা বাজারে বিক্রি করে দেয়া, তাতে করে চালের সরবরাহ বাড়বে। যখন সরবরাহ বাড়বে, গরিব হিতৈষী যে কর্মকাণ্ড আছে সেগুলো যদি চালু করা হয় তখন স্বাভাবিকভাবেই চালের দামটা আর বাড়বে না। তো এইটা যদি সরকার খুব ইফেক্টিভলি করতে পারে তাহলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনার কাছে আবারও ফিরছি। আমরা আরেকটি লাইভে যেতে হচ্ছে আমাদেরকে। রাজধানীর কারওয়ান বাজারে একটি হোটেলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক এবং লাইসেন্সিং অবকাঠামো নিয়ে টিআরএনবি আয়োজিত গোলটেবিল বৈঠক চলছে। সেখানে কথা বলছেন বিটিআরসি চেয়ারম্যান। আমরা তার বক্তব্য শুনে আসতে চাই। Has said no policy can solve every problem. This is also not going to solve every problem. But আমাদের ইন্টেন্টটা ছিল
যে রিফর্মটাই আমরা, যে পলিসিটাই আমরা কাম আপ করি না কেন, এটা যেন একটা ন্যাশনাল এফোর্ট হয়। আমরা ভুল করি আর শুদ্ধ করি, সো দ্যাট দিস ইজ এ ন্যাশনাল এফোর্ট। স্টিল দ্যাট ইজ দ্য ইন্টেন্ট। আমরা কি প্রিন্সিপালে কেন করেছিলাম এটা আমি পরে যাব, আর আমি আজকে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম না, বাট কিছু কথা বলতে হবে টু সেট দ্য কনটেক্সট, ইন হোয়াট কনটেক্সট উই হ্যাড টু আন্ডারটেক দিস। এই কনটেক্সটটা না বললে, আমি আগেই বলেছি পলিসি সরকারের ব্যাপার, এই পলিসি রিলেটেড যে কথাবার্তাগুলো, যে ক্রিটিসিজমগুলো আছে, আমাদের মাননীয় বিশেষ সহকারী আছেন, উনি বলবেন। লেট মি সেট দ্য কনটেক্সট যে হাউ অ্যান্ড ওয়াই উই হ্যাড আন্ডারটেকেন। এটার কিউটা নেই হচ্ছে, আমি আজকে যে কিনোট প্রেজেন্টেশন ছিল, জুলফিকার সাহেব সুন্দর প্রেজেন্টেশন দিলেন, এবং উনি একটা কথা থেকে শুরু করলেন, ডিজিটাল ডিভাইড নিয়ে আমরা ডিল করছি। এক্স্যাক্টলি দ্যাটস হোয়াট the purpose of this industry is to bridge digital divide. And let us see, digital divide এর আমরা বলি দুইটা বড় ইন্ডিকেটর আছে, একটা হচ্ছে কভারেজ গ্যাপ আর একটা হচ্ছে ইউসেজ গ্যাপ। ইন দ্য কভারেজ গ্যাপ, এই কভারেজ এক্সপানশনের টেলকো ইন্ডাস্ট্রি হ্যাজ ট্রিমেন্ডাস কন্ট্রিবিউশন, and you see today 108 or 110% penetration we have in telco, but at the same time আমরা তো আজকে শুধু প্রশংসা করার জন্য বসি নাই। At the same time, as he said, 9 কোটি লোক এখন আমাদের কানেক্টিভিটির বাইরে, 9 কোটি মানুষ, এর মধ্যে 4 থেকে 4.5 কোটি অ্যাডাল্ট, বাকি হচ্ছে ইনফেন্টস। 15 বছরের উপরে 4 থেকে 4.5 কোটি মানুষের কাছে কোনো কানেক্টিভিটি নাই। We have less than 50% ইন্টারনেট কাভারেজ। ইন্টারনেট আমরা বলি 13 কোটি 13.5 কোটি মানুষের কাছে ইন্টারনেট, বাট সেটা হচ্ছে ওই যে 2 MB 5 MB কখনো ব্যবহার করেছেন মাসে, তাদেরকে সহ। আমরা তাদেরকে বাদ দিয়ে যদি ধরি, মোটামুটি রেগুলার ইউজ করেন ইন্টারনেট, ইট ইজ 7.5 থেকে 8 কোটি। আমাদের 4.5 কোটি হাউস হোল্ড ইন দ্য কান্ট্রি, 2 থেকে 2.25 কোটির ইন্টারনেট অ্যাক্সেস আছে, বাকি 2-2.5 কোটি হাউস হোল্ডের কোনো ইন্টারনেট অ্যাক্সেস নাই। সো দিস ইজ দ্য কাভারেজ গ্যাপ দ্যাট উই আর টকিং অ্যাবাউট। এই কাভারেজ দেওয়ার পিছনে শুরুতে বড় কাজ করেছেন এমএনওরা, উই আর গ্রেটফুল টু দ্যাম, বাট বাকি কাভারটা হতে পারলো না কেন? বিকজ ইউ ডিড নট শেয়ার ইউর ইনফ্রাস্ট্রাকচার। আইএলটিএস পলিসিটা শুরু হয়েছিল কেন? ফর 2 রিজন, টু এনশিওর দ্যাট শেয়ারিং অফ ইনফ্রাস্ট্রাকচার এন্ড এনশিওর অ্যাকাউন্টেবিলিটি। নিয়ে আসা হলো ইন্টারনেট থেকে, অ্যান্ড দেন ইউ গট স্টাক। বোথ দ্য পার্টিস বিহেভড, আমি হয়তো আমার ল্যাঙ্গুয়েজে হার্শ হয়ে যাবে, লেট মি বড় মাতাবাই ল্যাঙ্গুয়েজ, খুব সুন্দর একটা সুগার কোটেড ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, ল্যাক অফ ফেয়ার ডিজায়ার। আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। আপনারা চাইলেন এই ব্যবসা, নিজের ব্যবসা কারোর কাছে দিবেন না। দর্শক, আমরা শুনছিলাম কারণ বাজারে ছিলাম এতক্ষণ, সেখানে টেলিযোগাযোগ নেটওয়ার্ক এবং লাইসেন্সিং অবকাঠামো নিয়ে টিআরএনবি আয়োজিত গোলটেবিল বৈঠকে কথা বলছিলেন বিটিআরসির চেয়ারম্যান। আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায় যাওয়ার আগে আমরা আবারও আমাদের সাথে ডক্টর জাহাঙ্গীর আলম আছেন, যুক্ত আছেন, তার কাছে আমরা যাব। তার আগে আমরা একটু সাভার থেকে ঘুরে আসতে চাই, সেখানে আজকের বাজার পরিস্থিতি নিয়ে আমাদেরকে সবশেষ জানাবেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আপনি বাজারে আছেন। আমরা চালের বাজারে ছিলাম এতক্ষণ, কুষ্টিয়াতে আমরা দেখছিলাম যে চালের বাজারের পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন। এখন এই বাজারের আমরা দেখতে পাচ্ছি আপনার পেছনে মাছের বাজার এবং সবজি, মাছ এবং সবজির আজকের পরিস্থিতি কি আপনি একটু জানান তো। হোসেন শাহাদাত, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এবং এই মুহূর্তে রয়েছে আমি সবজির বাজারে, এবং কাঁচামরিচ কিন্তু আমরা দেখেছি গতকালকে 400 টাকা কেজি ছিল, 440 টাকা, আজকে সেটা কিন্তু 240 টাকা, অর্থাৎ এক লাফে কিন্তু একদিনের ব্যবধানে 200 টাকা কমেছে। এবং অন্যান্য যে সবজি, আপনারা জানেন যে টানা 3 দিনের যে বৃষ্টি ছিল, সেই টানা বৃষ্টির কারণে যে বর্ষাকালীন যে শাক সবজি এবং ব্যাপক ক্ষতি হয়েছে, তারই ফলে আসলে যে সবজির বাজারে কিন্তু গত সপ্তাহ থেকে এই সপ্তাহে এখন সবজির বাজার কিন্তু অস্থির। এবং আমরা দেখেছি প্রতি কেজিতেই আসলে 10 থেকে 30 টাকা কেজিতে বেড়েছে। যার মরিচের বাজার আমরা যদি একটু দেখাই যে কাঁচা মরিচের বাজার কিন্তু এখন অস্থির। এই পণ্যটাই এখন সবচেয়ে দাম বেশি, এবং আদা, রসুন এবং পেঁয়াজ এই তিনটি এখন
যে দাম সে দামের মধ্যে আছে, এবং অন্য যে সবজি ঢেঁড়স পটল বা 60 টাকার নিচে কোনো সবজি নাই। এবং আমরা দেখেছি যে পেঁপে যেটা পেঁপেও কিন্তু 30 থেকে 40 টাকা পার কেজি বিক্রি করা হচ্ছে। অন্য অন্য যেসব সবজি সেসব সবজি আপনি জানেন যে দাম মোটামুটি কোনোটা 60, 70, 80 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। বেগুন বিক্রি করা হচ্ছে 70 টাকা, এবং সবচেয়ে মরিচ এবং আমরা দেখেছি যে কাঁচাদের পাকাদের টমেটো, সেই টমেটো কিন্তু 140 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। এবং আমরা যদি একটু মাছের বাজার দেয়, মাছের বাজার কিন্তু অস্থির, এবং মাছের বাজার কিন্তু কোনো মতেই আসলে নিয়ন্ত্রণে আসছে না, যেটা এখানকার যারা ক্রেতা তারা আসলে বলছিলেন যে মাছের বাজারের যে অস্থিরতা। আমরা যদি একটু মাছের বাজারের যে একটু দেখাতে চাই যে কি কি মাছ রয়েছে এবং কেন আসলে মাছের দাম হঠাৎ করে, যেহেতু বর্ষার সিজন এখন কিন্তু মাছ কিন্তু একটু দাম কম হওয়ার কথা, কিন্তু তারপরেও কিন্তু আপনার মাছের দাম কিন্তু কোনো অর্থে আসলে কমছে না। এবং মাছের বাজারও কিন্তু আপনারা দেখছেন যে এখন কিন্তু পুরাপুরি অস্থির। এবং আপনারা জানেন যে সব কিছুই কিন্তু চাল বা নিত্য প্রয়োজনীয় সবজি সহ অন্যান্য জিনিসপত্র এই বর্ষার কারণে আসলে জিনিসপত্র দাম বেড়েছে। এই ছিল আমার কাছে সাভারে মাছ এবং সবজির বাজারের সর্বশেষ খবর। নাজমুল, আপনাকে ধন্যবাদ। জি, আমাদের সহকর্মী নাজমুল হুদা জানাচ্ছিলেন বাজারের খবরাখবর। আমরা আবার আলোচনায় যাচ্ছি। আমাদের সাথে আছেন ডক্টর জাহাঙ্গীর আলম। জনাব জাহাঙ্গীর আলম, এই যে বলছিলেন যে কাঁচামরিচের 450 থেকে সেটি একদিনেই 200 টাকা কমে গেছে, মানে একটি পণ্যের দাম একদিনেই 150-200 টাকা কমে যাওয়া কি সম্ভব? মানে কাঁচামরিচের মতো একটা পণ্য, এই জিনিসগুলো কেন হয় বাজারে? দেখুন, কাঁচামরিচের দামটা বেড়েছিল যে কারণে, সেটা বলছে যে এখন কিন্তু কাঁচামরিচ খুব বেশি উৎপাদনে নাই, কাজেই খুব কম উৎপাদন হয়। এটা সিজনটা তো আরো আগে চলে যাচ্ছে। এখন গ্রীষ্মকালীন সময়ে এখন বর্ষা এবং গ্রীষ্ম, এই সময়ে সাধারণত থাকে কাঁচামরিচ, এগুলোর প্রোডাকশন কম, কাজেই বাজারে সরবরাহ কম। দ্বিতীয়ত এই সময়ে যে বৃষ্টি হচ্ছে, অনবরত বৃষ্টি, সেই কারণে এটাকে একটা অজুহাত হিসেবে 2 দিন 4 দিনের বৃষ্টিতে সবজি যে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় তা না। তবে এই ক্ষেত্রে যে কি আসল লক্ষণীয় ব্যাপার, যে এটাকে অজুহাত হিসেবে মধ্যস্বত্বভোগী যারা আছে তারা এটাকে উপকরণ হিসেবে ব্যবহার করে এবং দাম বাড়ায়। তো মরিচের ক্ষেত্রে যেটি গত 2 দিনের মধ্যে ডেভেলপমেন্ট যেটা হয়েছে, সেটা হলো যে ভারত থেকে কাঁচা মরিচের চালান এসছে, এবং সেটা আসার খবরে আমাদের বাংলাদেশের অভ্যন্তরে কাঁচা মরিচের দামটা অর্ধেক কমে গেছে। তবে যেটা বেড়েছিল এটা খুবই অস্বাভাবিক বেড়েছিল, যেহেতু সরবরাহটা বাড়ছে, সুতরাং দামটা হঠাৎ করে আবার অর্ধেকে কমে গেছে। তারপরেও এখন 250 টাকা যে কাঁচা মরিচের কেজি, যেটা আপনার রিপোর্ট করেছেন, এটা খুবই বেশি। আমি মনে করি যে এটা আরো অনেক কমে আসা উচিত। স্যার, আমরা আলোচনার একেবারে শেষের দিকে আপনার কাছ থেকে একটু ওভারঅল একটা প্রশ্ন করতে চাই যে আমরা আসলে সরকার কি আসলে এই মুহূর্তে নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে বা জনগণকে স্বস্তি দেওয়া বা চালের বাজার নিয়ন্ত্রণের দিকে খুব একটা নজর দিচ্ছে না বলে মনে হয় আপনার? মানে সরকারের যে ধরনের আসলে যত বেশি কথা বলা হয় তত বেশি আয়োজন নাই। এই বাজার নিয়ন্ত্রণের আয়োজন সেটা খুব দৃশ্যমান না। কাজেই প্রথমত বাজার নিয়ন্ত্রণের জন্য দৃশ্যমান আয়োজন করতে হবে, মানুষকে বুঝতে হবে যে সত্যি সত্যি বাজারটা নিয়ন্ত্রণের জন্য সরকার চেষ্টা করছে, এবং যারা মধ্যস্বত্বভোগী, যারা বাজারে দামটা বাড়াচ্ছে, তারা যেন গায়ে এটা লাগে, যে উত্তাপ যে তারা অনুভব করতে পারে, না হলে তো বাজার নিয়ন্ত্রণে আসবে না। আর দ্বিতীয় কথা যেটা হলো এই যে সরবরাহ বাড়ানোর জন্য সরকারকে পদক্ষেপ করতে হবে, এবং চালের বাজার বাড়ানোর জন্য ওপেন মার্কেট সেল বাড়াতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে যে দরিদ্র হিতৈষী যে কাজকর্মগুলো আছে সেটা বাড়াতে হবে। আর সবজির উৎপাদনের ক্ষেত্রে এখন যে হঠাৎ করে উৎপাদন বাড়ানো যাবে তা না, কিন্তু সরাসরি ভাবে সবজি কিভাবে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের মাধ্যমে
এবং বিভিন্ন চ্যানেলটা কমিয়ে কিভাবে আমরা সরবরাহ করতে পারি সরাসরি বাজারে, সেইটার ব্যবস্থা করতে হবে এবং এই ক্ষেত্রে সরকার পদক্ষেপ গ্রহণ করতে পারে। বিশেষ করে আমাদের যে মার্কেটিং ডিপার্টমেন্ট যেটা আছে সেটা এখানে এই ব্যবস্থা গ্রহণ করতে পারে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ডক্টর জাহাঙ্গীর আলম। আপনি আমাদের সাথে ছিলেন এবং আপনার সাথে নিশ্চয়ই পরবর্তীতে আবারও কথা হবে। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম নিত্যপণ্যের বাজার এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যে সরকার দাবি করছে সেই নিয়ন্ত্রণের মূল্যস্ফীতির যে নিয়ন্ত্রণে এসেছে তার প্রভাব আসলে সাধারণ মানুষ কতটা পাচ্ছে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সাথে ছিলেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম। এরই সাথে সময় হচ্ছে বিরতির, ফিরছি একটু পর, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার, দেখছেন বিজনেস আওয়ার। এবারে জানাবো মুদ্রা বাজারের খবর। আমরা দেখি মুদ্রার বিনিময় মূল্য এই মুহূর্তে মার্কিন ডলার কেনা হচ্ছে 122 টাকায়, বিক্রয় 123 টাকা। ইউরো 133 টাকায় কিনে 138 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 154, বিক্রয় 149। চীনা ইউয়ানের কেনা হচ্ছে 15 টাকা 50 পয়সা, বিক্রয় 17 টাকা 30 পয়সা। সৌদি রিয়ালের কেনা দর 30 টাকা, বিক্রয় 32 টাকা। ভারতীয় রুপি 1 টাকা 38 টাকায় কেনা হচ্ছে, বিক্রয় 1 টাকা 45 পয়সা। স্বর্ণের দরদাম জানাতে চাই। 22 ক্যারেট স্বর্ণের দাম বাংলাদেশের বাজারে আসলে যেটি সবচেয়ে ভালো মানের স্বর্ণ পাওয়া যায় সেটির প্রতি গ্রামের দাম পড়ছে 14,622 টাকা, ভরি 1,70,551 টাকা। 21 ক্যারেটের দাম প্রতি গ্রামের দাম পড়ছে 13,957 টাকা, ভরিতে 1,62,795। 22 ক্যারেটের ভরি 1,39,000 টাকার বেশি। এবং সনাতন যেই সোনা বাংলাদেশে বিক্রি হয় অর্থাৎ পুরনো সোনা কেনা বেচা হয় সেটির প্রতি গ্রামের দাম 9,893, বিক্রয় 1,15,392 টাকা। রূপার দাম জানাতে চাই। 22 ক্যারেট রূপা প্রতি ভরির দাম 2,811 টাকা, 21 ক্যারেট 2,683 টাকা, 18 ক্যারেট দাম পড়ছে 2,298 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,726 টাকা। দর্শক, এর সাথে আরও একটি বিরতির সময় হয়েছে। স্বাগত আরেকবার, দেখছেন বিজনেস আওয়ার। দ্বিতীয় দফায় বাণিজ্য আলোচনার তৃতীয় এবং শেষ দিনে আরও কিছু বিষয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র একমত হয়েছে, তবে কয়েকটি বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে। দুই পক্ষই এই সিদ্ধান্তে পৌঁছেছে যে নিজেদের মধ্যে আন্তঃমন্ত্রণালয় আলোচনা চালু থাকবে। বাণিজ্য উপদেষ্টা সচিব এবং অতিরিক্ত সচিব আজ দেশে ফিরবেন। প্রয়োজন হলে তারা আবারও যাবেন। 3 দিনের আলোচনার পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের মধ্যে একটি ইতিবাচক অবস্থানে পৌঁছানোর ব্যাপারে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আশাবাদী। 3 দিনের এই আলোচনার পুরো বিষয়টি সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। দর্শক, এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। তথ্য প্রযুক্তি ব্যবসা ছেড়ে মরুভূমির খেজুর পাহাড়ে উৎপাদন করে সাড়া ফেলেছেন খাগড়াছড়ির উদ্যোক্তা নূর আলম। বর্তমানে জেলার একজন সফল ফল চাষি তিনি। খাগড়াছড়িতে প্রথমবার তার বাগানেই চাষ হচ্ছে খেজুর। বছরে আয় করছেন লাখ লাখ টাকা। তার সফলতায় আগ্রহী হচ্ছেন স্থানীয়রাও। উদ্যোক্তা বাড়ানোর চেষ্টা করছে কৃষি বিভাগ। জহুরুল আলমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাটিরাঙ্গা বাজার থেকে 5 কিলোমিটার দক্ষিণে রসুলপুর এলাকা। চোখে পড়ে পাহাড়ের উপর সারি সারি খেজুর গাছ। 10 থেকে 20 ফুট উচ্চতার গাছগুলোতে শোভা পাচ্ছে সবুজ এবং লাল রঙের খেজুর। 2019 সালে ইংল্যান্ড থেকে 25টি বারোহী জাতের খেজুর চারা নিয়ে আসেন উদ্যোক্তা নুরুল আলম। এর পরের বছর সৌদি আরব থেকে আরও 50টি খেজুরের চারা আনেন। 3 বছরের মাথায় গাছে খেজুর আসে। বর্তমানে তার বাগানে বারোহী ও আম্বার জাতের 125টি খেজুর গাছ রয়েছে। বারহিটা হলো এটা একটা হলো ওয়ার্ল্ড ফেমাস, খেতে অনেক সুস্বাদু। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এটা জুলাইয়ের 15 থেকে আগস্টের 15 তারিখের মধ্যে হারভেস্ট হয়ে যায়।
প্রতি কেজি খেজুর বিক্রি করছেন 550 টাকায়। প্রতিটি চারা বিক্রি হচ্ছে 15,000 টাকা। গত বছর খেজুর ও চারা বিক্রি করেছেন 3 লাখ টাকায়। এবছর 7 লাখ টাকার বেশি বিক্রির আশা করছেন তিনি। 1.5 টন খেজুর আশা করি পাবো, সেই হিসাবে 6 থেকে 7 লক্ষ টাকার খেজুর ইনশাল্লাহ আমি আশা করতেছি। নূর আলমের বাগান দেখতে আসেন স্থানীয়রা। এখানে কর্মসংস্থানও হয়েছে অনেকের। আমরা এগুলা প্রত্যেকদিন দেখাশোনা করতেছি, টাকা দিয়ে সংসার, আমরা বেতন পাই 12,000 টাকা দিয়ে সংসার আমরা। পার্বত্য অঞ্চলে খেজুর উৎপাদনে উদ্যোক্তাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করছে কৃষি বিভাগ। বাড়ি যে জাতটা, সেই জাতের ফলন কিন্তু বেশ ভালো, অন্যান্য জাতের তুলনায় বাড়ি জাতের ফলনটা ভালো। এই জাতটা পাহাড়ে সম্প্রসারণ করা যেতে পারে। দেশে খেজুরের উৎপাদন বাড়লে আমদানি নির্ভরতা কমার পাশাপাশি বেকারত্ব দূর হবে বলে মনে করেন উদ্যোক্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। মার্কিন শুল্কে ইউরোপের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জার্মানির। শ্লথ হয়ে পড়া অর্থনীতিতে গতি ফিরছিল না সরকারি নানা পদক্ষেপেও। এর মধ্যেই বিপত্তিকে আরও বাড়িয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি। গোটা ইউরোপে এই শুল্ক নীতির প্রভাব মহাদেশটির শীর্ষ অর্থনীতি জার্মানি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে বলে আশঙ্কা বিশ্লেষকদের। বিশেষ করে গাড়ি শিল্পে বাড়তি শুল্ক জার্মানিকে ক্ষতিগ্রস্ত করছে। এপ্রিলে ডোনাল্ড ট্রাম্প গাড়ি এবং যন্ত্রাংশ আমদানির উপর নতুন করে 25% শুল্ক আরোপ করেন। তখনও ইউতে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কায় থাকা দেশ হিসেবে চিহ্নিত হয় জার্মানি। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।